বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন শাকিলা, সহকারী অধ্যাপক, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, রাজশাহী কলেজ। চতুর্থ বর্ষ সম্মান শ্রেণীর বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং যে কোর্সটি রয়েছে, আমি সেই কোর্সের ক্লাস নিচ্ছি। আজকে আমাদের লেকচার নাম্বার 13, লেকচারের শিরোনাম বায়ো ফার্টিলাইজার। আজকের পাঠ শেষে শিক্ষার্থীরা যা জানবে, শিক্ষার্থীরা বায়ো ফার্টিলাইজার কাকে বলে বলতে পারবে, শিক্ষার্থীরা বায়ো ফার্টিলাইজারের উৎপাদন পদ্ধতি সম্বন্ধে বলতে পারবে, শিক্ষার্থীরা বায়ো ফার্টিলাইজারের ব্যবহার বলতে পারবে। তাহলে শিক্ষার্থীরা, আমরা আমাদের পাঠের বিষয়বস্তুতে চলে যাই। আমাদের আজকের আলোচনার বিষয় বায়ো ফার্টিলাইজার। তো প্রথমে আমরা যেটা করব, আমরা প্রথমেই জেনে নিব যে বায়ো ফার্টিলাইজার কাকে বলে। তো যে সকল ক্ষুদ্র অণুজীবের পুষ্টিগত জৈবিক উপাদান গাছের বৃদ্ধির জন্য সহায়ক, তাদেরকে বায়ো ফার্টিলাইজার বলা হয়। আমি আরেকবার একটু বলি, যে সকল ক্ষুদ্র অণুজীবের পুষ্টিগত জৈবিক উপাদান গাছের বৃদ্ধির জন্য সহায়ক, তাদেরকে বায়ো ফার্টিলাইজার বলা হয়। এক্ষেত্রে বিভিন্ন অণুজীব, যেমন কিছু ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া ইত্যাদি, যারা নাইট্রোজেন সংবন্ধনের মাধ্যমে মাটির উর্বরতা বৃদ্ধি করে, তাদেরকে বায়ো ফার্টিলাইজার বলা হয়। তাহলে বায়ো ফার্টিলাইজার বা জীবাণুসার কাকে বলে আমরা জানলাম। এরপরে আমরা যে বিষয়টা জানবো সেটা হচ্ছে বায়ো ফার্টিলাইজারের শ্রেণী বিভাগ। বায়ো ফার্টিলাইজার বা জীবাণুসারকে প্রধানত 3টি ভাগে ভাগ করা হয়েছে। কি কি আমরা একটু দেখে নিই। যে ব্যাকটেরিয়া থেকে জীবাণুসার, শৈবাল থেকে জীবাণুসার এবং ছত্রাক থেকে জীবাণুসার। তো ব্যাকটেরিয়া থেকে জীবাণুসার এরা আবার দুই রকমের হয়ে থাকে। একটা হলো নাইট্রোজেন বন্ধনকারী, আর একটা হচ্ছে ফসফেট দ্রবীভূতকারী। নাইট্রোজেন বন্ধনকারী যেটা, সেটাকে আবার 3 ভাগে ভাগ করা হয়েছে। মিথজীবী, যার উদাহরণ হিসেবে আমরা বলতে পারি রাইজোবিয়াম। অ্যাসোসিয়েটিভ, যার উদাহরণ হিসেবে আমরা বলতে পারি অ্যাজোস্পিরিলাম। এবং অমিথজীবী, যার উদাহরণ হিসেবে আমরা বলতে পারি অ্যাজোটোব্যাক্টর। এরপরে আছে ফসফেট দ্রবীভূতকারী। এরা সাধারণত অমিথজীবী হয়ে থাকে। এদের উদাহরণ হিসেবে আমরা বলতে পারি ব্যাসিলাস। এরপরে শৈবাল থেকে জীবাণুসার, এরা মূলত নাইট্রোজেন বন্ধনকারী হয়ে থাকে। এদেরকে আবার 2 ভাগে বিভক্ত করা যায়। মিথজীবী, যার উদাহরণ হিসেবে আমরা বলতে পারি নীলাভ সবুজ শৈবাল, এবং মিথজীবী অ্যাসোসিয়েটিভ, যার উদাহরণ হিসেবে আমরা বলতে পারি অ্যাজোলা। এরপরে আছে ছত্রাক থেকে জীবাণুসার, এরা মূলত ফসফেট দ্রবীভূতকারী। এদেরকে আবার 2টি ভাগে ভাগ করা হয়েছে। মিথজীবী, যার উদাহরণ হিসেবে আমরা বলবো মাইকোরাইজা, এবং অমিথজীবী, যার উদাহরণ হিসেবে আমরা বলবো অ্যাসপারজিলাস। তাহলে শিক্ষার্থীরা, আমরা জীবাণুসারের শ্রেণীবিভাগ সম্বন্ধে জানলাম। জীবাণুসারকে মূলত 3 ভাগে ভাগ করা হয়েছে। ব্যাকটেরিয়া থেকে জীবাণুসার, শৈবাল থেকে জীবাণুসার এবং ছত্রাক থেকে জীবাণুসার। ব্যাকটেরিয়া থেকে জীবাণুসার এরা বললাম যে এরা 2 রকমের হয়ে থাকে, নাইট্রোজেন বন্ধনকারী এবং ফসফেট দ্রবীভূতকারী। নাইট্রোজেন বন্ধনকারী যেটা, সেটা আবার 3 ধরনের হয়ে থাকে। মিথজীবী, যার উদাহরণ হিসেবে আমরা উল্লেখ করেছি রাইজোবিয়ামের কথা। অ্যাসোসিয়েটিভ, যার উদাহরণ হিসেবে বলা যায় অ্যাজোস্পিরিলাম, এবং অমিথজীবী, যার উদাহরণ হিসেবে বলা যায় অ্যাজোটোব্যাক্টর। ফসফেট দ্রবীভূতকারী, শৈবাল থেকে জীবাণুসার, এরা মূলত নাইট্রোজেন বন্ধনকারী। এরা 2 ভাগে বিভক্ত, মিথজীবী এবং মিথজীবী অ্যাসোসিয়েটিভ। মিথজীবীর উদাহরণ হিসেবে আমরা উল্লেখ করলাম নীলাভ সবুজ শৈবাল। আর মিথজীবী অ্যাসোসিয়েটিভ, এদের উদাহরণ হিসেবে আমরা বলতে পারি অ্যাজোলা। এরপরে ছত্রাক থেকে জীবাণুসার, এরা মূলত ফসফেট দ্রবীভূতকারী হয়ে থাকে। এদেরকে আবার 2 ভাগে ভাগ করা যায়। মিথজীবী, উদাহরণ হিসেবে আমরা উল্লেখ করতে পারি মাইকোরাইজা, এবং অমিথজীবী, উদাহরণ হিসেবে আমরা উল্লেখ করতে পারি অ্যাসপারজিলাস। তাহলে শিক্ষার্থীরা, বায়ো ফার্টিলাইজার বা জীবাণুসার কাকে বলে আমরা জানলাম, এবং জীবাণুসারের শ্রেণী বিভাগটাও আমরা জানলাম। এরপরে আমরা যেটা জানবো সেটা হচ্ছে বায়ো ফার্টিলাইজারের বৈশিষ্ট্য। বায়ো ফার্টিলাইজারের বৈশিষ্ট্য কিরকম আমরা একটু দেখে নিই। যে এগুলো বিভিন্ন অণুজীব ও অণুজীবের কার্যাবলীর মাধ্যমে উৎপাদিত হয়। এগুলোর খাদ্য উপাদান জৈবিক আকারে থাকে। জীবাণুসার মাটির উর্বরতা শক্তি বৃদ্ধি করে। জমিতে জীবাণুসার প্রয়োগ করার পর অণুজীবগুলো বিয়োজিত হয়ে উদ্ভিদ দেহে পুষ্টি উপাদান সরবরাহ করে। এরা মাটির বিভিন্ন ভৌত রাসায়নিক অবস্থা, যেমন মাটির বুনট, গঠন, পানি ধারণ ক্ষমতা, আয়ন পরিবহন ক্ষমতা প্রভৃতি বৃদ্ধি করে।
এরা মাটিতে বসবাসকারী বিভিন্ন অণুজীব আছে, যে অণুজীবগুলো থাকে সেই অণুজীবের কার্যক্ষমতা বৃদ্ধি করে এবং বৃদ্ধির মাধ্যমে উদ্ভিদের খাদ্য উপাদান সরবরাহ করে। এদের উৎপাদন খরচ কম এবং অল্প স্থানে অধিক পরিমাণে সার উৎপাদন করা যায়। দেশের যে কোনো প্রত্যন্ত অঞ্চলে এ সার উৎপাদন করা যায়। জীবাণু সার পরিবেশ বান্ধব এবং এরা পরিবেশের ভারসাম্য রক্ষা করে। এতে কোনো বিষাক্ত পদার্থ থাকে না বিধায় মাটি দূষণ মুক্ত থাকে। তাহলে শিক্ষার্থীরা, যে বায়ো ফার্টিলাইজার বৈশিষ্ট্যগুলো আমরা জানলাম, আমরা আরেকবার একটু দেখে নিই যে এগুলো বিভিন্ন অণুজীব এবং অণুজীবের কার্যাবলীর মাধ্যমে উৎপাদিত হবে। এগুলো খাদ্য উপাদান জৈবিক আকারে থাকে। জীবাণু সার মাটির উর্বরতা শক্তি বৃদ্ধি করে। জমিতে জীবাণু সার প্রয়োগ করার পর অণুজীবগুলো বিয়োজিত হয়ে উদ্ভিদ দেহে পুষ্টি উপাদান সরবরাহ করে। মাটির বিভিন্ন ভৌত রাসায়নিক অবস্থা, যেমন মাটির বুনট, গঠন, পানি ধারণ ক্ষমতা, আয়ন পরিবহন ক্ষমতা ইত্যাদি বৃদ্ধি করে। এরা মাটিতে বসবাসকারী বিভিন্ন অণুজীবগুলো কার্যক্ষমতা বৃদ্ধির মাধ্যমে উদ্ভিদের খাদ্য উপাদান সরবরাহ করে। এদের উৎপাদন খরচ কম এবং অল্প স্থানে অধিক পরিমাণ সার উৎপাদন করা যায়। দেশের যে কোনো প্রত্যন্ত অঞ্চলে এ সার উৎপাদন করা যায়। জীবাণু সার পরিবেশ বান্ধব এবং এরা পরিবেশের ভারসাম্য রক্ষা করে। এতে কোনো বিষাক্ত পদার্থ থাকে না, তাই মাটি দূষিত হওয়ার কোনো সম্ভাবনাও কিন্তু থাকে না। আচ্ছা, এরপরে আমরা যে বিষয়টা জানবো সেটা হচ্ছে বায়ো ফার্টিলাইজারের সুবিধাগুলো কি কি। যে জীবাণু সার সুনির্দিষ্ট মৃত্তিকা এবং ফসলের জন্য একটা ছোট আয়তনের গবেষণাগারে কিন্তু উৎপাদন করা সম্ভব। অর্থাৎ জীবাণু সার উৎপাদন করার জন্য যে অনেক বড় জায়গা প্রয়োজন হবে তা নয়, খুব অল্প পরিসরে একটা গবেষণাগারেই এই জীবাণু সার উৎপাদন করা যায়। ফলে কি হয়, এতে ব্যয়ও কিন্তু কম হয়। জীবাণু সারে মাটির জৈব পদার্থের পরিমাণ বা ভারসাম্যটা বজায় থাকে। জীবাণু সার প্রয়োগে মাটিতে নাইট্রোজেনের সরবরাহ বৃদ্ধি পায় এবং এতে ফলন অধিক হয়। এই সার প্রয়োগে হরমোন, ভিটামিন ও এনজাইমের সরবরাহ ও বৃদ্ধি পায়। পরিবেশ দূষণের সম্ভাবনা থাকে না। আরো যে সুবিধাগুলো আছে সেগুলো হলো যে অন্যান্য সার কম পরিমাণে লাগে এবং জীবাণু সার প্রয়োগ করার ফলে মাটির পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি পায় এবং এ কারণে কিন্তু মাটির গুণগত মান উন্নত হয়। পরিমাণ যদি বেশি হয়ে যায় তাহলেও কিন্তু ফসলের কোনো ক্ষতি হয় না। জীবাণু সারের কার্যকারিতা ধীর হলেও এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। জীবাণু সার প্রয়োগের জন্য মাটি পরীক্ষা করা একান্ত প্রয়োজনীয় নয়। তাহলে জীবাণু সারের সুবিধাগুলো দেখলাম, যে জীবাণু সার যে জমিতে প্রয়োগ করা হবে এর কি ধরনের সুবিধা পাওয়া যেতে পারে। যে জীবাণু সার একটা ছোট পরিসরের গবেষণাগারে উৎপাদন করা যায়, এতে ব্যয় কম হয়, মাটিতে জৈব পদার্থের পরিমাণ বা ভারসাম্য বজায় থাকে। জীবাণু সার প্রয়োগ করে মাটিতে নাইট্রোজেনের সরবরাহ বৃদ্ধি পায়, ফলে ফলনটা অধিক হয়ে যায়। এই সার প্রয়োগে হরমোন, ভিটামিন ও এনজাইমের সরবরাহ বৃদ্ধি পায়। পরিবেশ দূষণের সম্ভাবনা থাকে না। অন্যান্য সারগুলো কম পরিমাণে লাগে, মাটির পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি পায় এবং মাটির গুণগত মান উন্নত হয়। পরিমাণ বেশি হলেও ফসলের কোনো ক্ষতি হয় না। জীবাণু সারের কার্যকারিতা মন্থর হলেও এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই। জীবাণু সার প্রয়োগের জন্য মাটি পরীক্ষা একান্ত প্রয়োজনীয় নয়। তাহলে জীবাণু সারের সুবিধাগুলো আমরা দেখলাম। শিক্ষার্থীরা, এবার আমরা যে জিনিসটা দেখব সেটা হলো যে জীবাণু সারের অসুবিধা। সুবিধা যেমন আছে, কিছু অসুবিধাও আছে। অসুবিধাগুলো কি কি আমরা এবার একটু জেনে নিই। যে জীবাণু সার বেশি দিন ধরে সংরক্ষণ করা যায় না। জীবাণু সার জীবাণুর যে প্রজাতি বা স্ট্রেন সেটার পৃথকীকরণ করা ও কালচার করা কিন্তু বেশ জটিল। রাসায়নিক সারের তুলনায় জীবাণু সারের কার্যকারিতা অত্যন্ত কম। জীবাণু সার সকল পরিবেশে সমানভাবে অভিযোগ হতে পারে না। শুধুমাত্র জীবাণু সার প্রয়োগে ফসল উৎপাদন ভালো হয় না, অত্যাধুনিক গবেষণার প্রয়োজন হয়। বাহক মনোনয়ন সঠিক না হলে মাটির গুণাবলীতে অসুবিধা সৃষ্টি করতে পারে, যেমন করাতের গুঁড়ো, কৃত্রিম পলিমার ইত্যাদি। তাহলে জীবাণু সারের অসুবিধাগুলো কি কি আমরা আরেকবার একটু দেখে নিই। যে এই সার বেশি দিন ধরে সংরক্ষণ করা যায় না। যদি দীর্ঘদিন সংরক্ষণ করা হয় সেক্ষেত্রে জীবাণু সারের কার্যকারিতা হ্রাস পায়। এই জীবাণুর প্রজাতি বা স্ট্রেন পৃথকীকরণ করা ও কালচার করা কিন্তু বেশ জটিল।
আর রাসায়নিক সারের তুলনায় জীবাণু সারের কার্যকারিতাটা অত্যন্ত কম। জীবাণু সার সকল পরিবেশে সমানভাবে অভিযোগ হতে পারে না। শুধুমাত্র জীবাণু সার প্রয়োগে ফসল উৎপাদন ভালো হয় না, অত্যাধুনিক গবেষণার প্রয়োজন হয়, বাহক মনোনয়ন সঠিক না হলে মাটির গুণাবলীতে অসুবিধা সৃষ্টি করে, যেমন করাতের গুঁড়ো, কৃত্রিম পলিমার ইত্যাদি। এবার আমরা যেটা জানবো শিক্ষার্থীরা, যে বায়ো ফার্টিলাইজার বা জীবাণু সারের গুরুত্বগুলো কি আমরা একটু দেখে নিই। যে ক্রমবর্ধমান চাহিদা মেটানোর ক্ষেত্রে জীবাণু সার জমিকে উর্বর করে তোলে, কাজে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। জীবাণু সার শস্যের ফলন 10 থেকে 30% বৃদ্ধি করে থাকে। জীবাণু সার সাধারণত অধিক পরিমাণে প্রয়োগ করা হয়। জীবাণু সার প্রয়োগে পরিবেশ দূষণ হয় না। প্রয়োজনের তুলনায় অতিরিক্ত পরিমাণ ব্যবহার করলেও ফসলের কোনো ক্ষতি হয় না। জীবাণু সার সংরক্ষণের জন্য কোনো নির্দিষ্ট পরিবেশের দরকার পড়ে না, দক্ষ লোকের প্রয়োজন পড়ে না। অনুর্বর বা বেলে মাটিতে জীবাণু সার ব্যবহার করলে ফলন ভালো হয়। জীবাণু সার উৎপাদনে ব্যয় তুলনামূলকভাবে কম হয়। জীবাণু সার মাটিতে অবস্থানরত জৈব পদার্থ সমূহের ভারসাম্য বজায় রাখে। সাধারণ নিয়ম মেনে জমিতে জীবাণু সার ব্যবহার করতে হয়। উন্নয়নশীল দেশের ক্ষেত্রে জীবাণু সার বেশ ফলদায়ক। এটি ধীর গতিতে কাজ করলেও কোনো রকম পার্শ্ব প্রতিক্রিয়া থাকে না। তাহলে শিক্ষার্থীরা আমরা বায়ো ফার্টিলাইজার বা জীবাণু সারের গুরুত্বটা জানলাম। এরপরে আমরা যেটা জানবো যে জৈব সার এবং জীবাণু সারের মধ্যে পার্থক্য, এটা আমরা একটু দেখে নিই যে জৈব সার এবং জীবাণু সারের মধ্যে পার্থক্যগুলো কিরকম হতে পারে। জৈব সার আমরা কাদেরকে বলবো, যে সকল সার জৈব পদার্থ থেকে উৎপন্ন করা হয় সেগুলোকে জৈব সার বলা হয়ে থাকে। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি আবর্জনা সার, খামারের সার, সবুজ সার, খৈল ইত্যাদি। আর জীবাণু সার কাদেরকে বললাম, যে কতগুলো নিম্ন শ্রেণীর উদ্ভিদ ও জীবাণু বাতাসের নাইট্রোজেন সরাসরি নিজেদের দেহে সংবন্ধন করতে পারে, এদেরকে জীবাণু সার বলা হয়ে থাকে। উদাহরণ হিসেবে আমরা উল্লেখ করেছি রাইজোবিয়াম, অ্যাজোটোব্যাক্টর, অ্যাজোলা, নীলাভ সবুজ শৈবাল ইত্যাদি। আচ্ছা, আরো যে পার্থক্যটা আমরা বলতে পারি, যে জৈব সার তৈরির জন্য যে উপাদানগুলো ব্যবহার করা হয় সেই উপাদানের প্রকৃতি অনুযায়ী জৈব সারের খাদ্য উপাদানের পরিমাণটা নির্ভর করে, কিন্তু জীবাণু সার বাতাসে নাইট্রোজেন সংবন্ধন করে এবং পোষক উদ্ভিদের প্রকার ভেদে মাটিতে নাইট্রোজেন সরবরাহের পরিমাণটা নির্ভর করে। জৈব সার তৈরি করতে সময় বেশি লাগে, আর জীবাণু সার ফসল চাষের সঙ্গেই উৎপন্ন করা যায়। জৈব সারের মধ্যে গাছের 3টি প্রধান খাদ্য নাইট্রোজেন, ফসফরাস ও পটাশিয়াম থাকে। এছাড়া অন্যান্য খাদ্য উপাদানগুলোও থাকে। আর জীবাণু সার মাটিতে প্রধানত নাইট্রোজেন সরবরাহ করে থাকে। তাহলে শিক্ষার্থীরা জৈব সার এবং জীবাণু সারের মধ্যে পার্থক্যগুলো কি আমরা জানলাম। এবার আমরা যেটা জানবো সেটা হচ্ছে যে রাসায়নিক সার এবং জীবাণু সারের মধ্যে পার্থক্য। রাসায়নিক সার আমরা কাদেরকে বলবো, যে সম্পূর্ণ কৃত্রিম পরিবেশে কৃত্রিম পদ্ধতিতে এবং বাণিজ্যিক ভিত্তিতে যে সারগুলো উৎপাদন করা হয় সেগুলো হচ্ছে রাসায়নিক সার, যেমন ইউরিয়া, অ্যামোনিয়াম সালফেট, সুপার ফসফেট ইত্যাদি। আর জীবাণু সার আমরা কাদেরকে বলেছি, যে কতগুলো নিম্নশ্রেণীর উদ্ভিদ ও অণুজীব যারা বাতাসের নাইট্রোজেন সরাসরি নিজেদের দেহে সংবন্ধন করতে পারে তাদেরকে জীবাণু সার বলা হয়। তো রাইজোবিয়াম, অ্যাজোটোব্যাক্টর এই জীবাণু এবং অ্যাজোলা, নীলাভ সবুজ শৈবাল এগুলো হচ্ছে জীবাণু সারের উদাহরণ। তো রাসায়নিক সার এবং জীবাণু সারের মধ্যে পার্থক্য হিসেবে আমরা আরো যে বিষয়গুলো বলতে পারি, যে রাসায়নিক সার প্রয়োগের সময় খুব সতর্কতা অবলম্বন করতে হয়, কিন্তু জীবাণু সার প্রয়োগের সময় তেমন কোনো সাবধানতা অবলম্বন করতে হয় না। রাসায়নিক সার যে কোনো সময় প্রয়োগ করা যায়, কিন্তু জীবাণু সার নির্দিষ্ট সময়েই প্রয়োগ করতে হয়। কৃত্রিম ভাবে তৈরি করে প্রয়োগ করতে হয়। জীবাণু সার জীবিত অবস্থায় প্রয়োগ করা যায়। রাসায়নিক সার কৃত্রিম ভাবে তৈরি করে প্রয়োগ করতে হয়, আর জীবাণু সারটা কিন্তু জীবিত অবস্থাতেই প্রয়োগ করা যায়। রাসায়নিক সার সংরক্ষণের জন্য নির্দিষ্ট পরিবেশের একটা প্রয়োজন হয়, কিন্তু জীবাণু সার সংরক্ষণের জন্য কোনো নির্দিষ্ট পরিবেশের প্রয়োজন হয় না। রাসায়নিক সার জমিতে দ্রুত কাজ করে, আর জীবাণু সার কিন্তু তুলনামূলকভাবে ধীর গতিতে কাজ করে। রাসায়নিক সার অপেক্ষাকৃত অল্প পরিমাণে প্রয়োগ করতে হয়, জীবাণু সার কিন্তু অপেক্ষাকৃত বেশি পরিমাণে প্রয়োগ করতে হয়। বিশেষ নিয়ম মেনে জমিতে রাসায়নিক সার প্রয়োগ করতে হয়, আর সাধারণ নিয়ম মেনেই কিন্তু জীবাণু সার জমিতে প্রয়োগ করা যায়।
রাসায়নিক সার পরিমাণ মতো প্রয়োগ করতে হয়, বেশি প্রয়োগ করলে অসুবিধা হতে পারে, কিন্তু জীবাণু সার যদি বেশি প্রয়োগ করা হয় তাহলে কোনো অসুবিধা নাই। রাসায়নিক সার প্রয়োগের আগে মাটি পরীক্ষা করতে হয়, জীবাণু সার প্রয়োগের আগে মাটি পরীক্ষাটা কিন্তু বাধ্যতামূলক নয়। রাসায়নিক সারের পার্শ্ব প্রতিক্রিয়া আছে, জীবাণু সারের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই। তাহলে রাসায়নিক সার এবং জীবাণু সারের মধ্যে পার্থক্যগুলো কিন্তু আমরা জানলাম। শিক্ষার্থীরা চলে যায় আমরা এবার আমাদের পরবর্তী স্লাইডে, যে বায়ো ফার্টিলাইজারের উৎপাদন। আমরা বায়ো ফার্টিলাইজার কাকে বলে জানলাম, বায়ো ফার্টিলাইজারের শ্রেণী বিভাগটা জানলাম, এর সুবিধা অসুবিধা, গুরুত্ব, তারপরে জৈব সার এবং জীবাণু সারের মধ্যে পার্থক্য, রাসায়নিক সার এবং জীবাণু সারের মধ্যে পার্থক্য, এগুলো আমরা জানলাম। এবার আমরা যেটা জানবো যে বায়ো ফার্টিলাইজারের উৎপাদন পদ্ধতিগুলো কিরকম, আমরা সেটা একটু জানবো। তো প্রথমে এই নীলাভ সবুজ শৈবালকে শৈবাল সার হিসেবে ব্যবহার করা হয়। তো এটার উৎপাদন পদ্ধতিটা কিরকম আমরা সেটা একটু জানি। যে প্রথমে প্রজাতি নির্বাচন করতে হয়, যে প্রজাতি যে পরিবেশে উপযোগী সেই জমিতেই সার প্রস্তুত করা হয়। তো এই শৈবাল সার প্রস্তুত করার জন্য তিনটা সাধারণ পদ্ধতি রয়েছে, ট্রে পদ্ধতি, পিট পদ্ধতি এবং মাঠ পদ্ধতি। তাহলে শৈবাল সার প্রস্তুতের তিনটা সাধারণ পদ্ধতি রয়েছে, ট্রে পদ্ধতি, পিট পদ্ধতি এবং মাঠ পদ্ধতি। তো এই পদ্ধতি জানার আগে নীলাভ সবুজ শৈবাল সারের ভূমিকা কি সেই ভূমিকাগুলো আমরা একটু জেনে নিই। যে নীলাভ সবুজ শৈবাল জমিতে প্রয়োগ করলে কি ধরনের ভূমিকা এরা পালন করে। এরা মাটির পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি করে, ভূমি রোধ করে, মাটি দূষণ রোধ করে, মাটির অম্লত্ব দূর করে, লবণাক্ততা দূর করে, মাটির গঠন উন্নত করে, বায়ু চলাচল বৃদ্ধি করে, এনজাইম, হরমোন ও ভিটামিনের সরবরাহ বৃদ্ধি করে, উদ্ভিদের বৃদ্ধি ত্বরান্বিত করে, নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি করে। তাহলে যে মাটিতে নীলাভ সবুজ শৈবালকে সার হিসেবে ব্যবহার করলে যে তারা যে ভূমিকাটা পালন করে সেটা আমরা জানলাম। আমরা আরেকবার একটু দেখে নিই যে নীলাভ সবুজ শৈবালকে সার হিসেবে ব্যবহার করলে মাটির পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়, ভূমি রোধ হয়, মাটির দূষণ রোধ হয়, মাটির অম্লত্ব দূর করে, লবণাক্ততা দূর করে, মাটির গঠন উন্নত করে, বায়ু চলাচল বৃদ্ধি করে, এনজাইম, হরমোন ও ভিটামিনের সরবরাহ বৃদ্ধি করে, উদ্ভিদের বৃদ্ধি ত্বরান্বিত করে, নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি করে। শিক্ষার্থীরা এবার আমরা যেটা জানবো সেটা হচ্ছে যে এই যে নীলাভ সবুজ শৈবাল, এই শৈবাল থেকে জীবাণু সার উৎপাদনের দুটো পদ্ধতি রয়েছে। পদ্ধতি দুটো কি কি? ট্রে পদ্ধতি এবং মাঠ পদ্ধতি। তাহলে পদ্ধতি দুটো আমরা একটু জেনে নিই। প্রথমে হচ্ছে আমরা জানবো যে ট্রে পদ্ধতিটা কিরকম। তো এক্ষেত্রে প্রয়োজন ও নিয়ম অনুযায়ী একটা ট্রের আকার নির্ধারণ করা হয়। প্রয়োজন এবং পরিমাণ মানে প্রয়োজন এবং নিয়ম অনুযায়ী একটা নির্দিষ্ট আকারের ট্রে নির্ধারণ করতে হয় এবং এই ট্রেটার উপরে কিন্তু পলিথিনের শীট বিছিয়ে নিতে হয়। যদি আমরা মনে করি যে ট্রের একটা নির্দিষ্ট আকৃতি যদি আমরা মনে করি যে 2 মিটার দৈর্ঘ্য, 1 মিটার 20 সেন্টিমিটার প্রস্থ এবং 0.2 মিটার গভীরতা বিশিষ্ট লোহার পাতের একটা ট্রে যদি আমরা মনে করি, তাহলে এরকম একটা সাইজের ট্রের জন্য এই পলিথিন শীট বিছানোর পরে এর উপরে 10 কেজি মাটি দিয়ে ভরাট করে তার সাথে 200 গ্রাম টিএসপি এবং 2 গ্রাম সোডিয়াম মলিবডেট মিশাতে হয়। এভাবে যে শৈবাল সারটা প্রস্তুত হয় সেটা কিন্তু প্রয়োজনের সময় জমিতে ব্যবহার করা যায়। তো এক্ষেত্রে মাটি যদি অম্লীয় হয় তাহলে প্রয়োজন মতো চুন প্রয়োগ করে এটাকে নিউট্রাল করে নিতে হয়। স্থানীয় আবহাওয়া এবং বাষ্পীভবনের উপর ভিত্তি করে 5 থেকে 15 সেন্টিমিটার পানি দিয়ে ভরাট গভীর করে ফেলতে হয়। 5 থেকে 15 সেন্টিমিটার পানি দিয়ে গভীর করতে হয়। পোকামাকড়ের আক্রমণ থেকে রক্ষা করার জন্য কার্বোফুরান ও বিএসি প্রয়োগ করতে হয়। সঠিকভাবে এই ট্রেটা যখন প্রস্তুত করা হয়ে যায় তখন এই ট্রেটা যে সঠিকভাবে ট্রেটা প্রস্তুত করার পর এই ট্রের উপরে নির্বাচিত শৈবালের বীজ বা শৈবালের প্রজাতি, নির্বাচিত শৈবালের প্রজাতি ছিটিয়ে দিতে হয়। খোলামেলা এবং আলো বাতাসপূর্ণ জায়গায় এবার এই ট্রেটিকে স্থাপন করা হয়। বাষ্পীভবনের হার বিবেচনা করে মাঝে মাঝে এতে পানি যোগ করা হয়। তো দেখা যায় যে সাধারণত 7 দিনের মধ্যেই শৈবালে একটা পুরো স্তর সৃষ্টি হলে এই ট্রেটাকে শুকাতে হয়। শ্যাওলা যখন শুকিয়ে যায় তখন মাটির উপরিভাগ থেকে সংগ্রহ করে শুকিয়ে পলিথিন প্যাকেটে ভরে রাখতে হয়। তাহলে শিক্ষার্থীরা নীলাভ সবুজ শৈবাল থেকে জীবাণু সার 2 পদ্ধতিতে উৎপাদন করা যায়। একটা হলো ট্রে পদ্ধতি
এবং আরেকটা হলো মাঠ পদ্ধতি। ট্রে পদ্ধতিটা আমরা জানলাম, ট্রে পদ্ধতিটা কেমন, যে প্রয়োজন এবং নিয়ম অনুযায়ী ট্রের আকার নির্ধারণ করতে হয় এবং তাতে পলিথিনের শীট বিছিয়ে দিতে হয়। যদি আমরা একটা ধরে নিই যে ট্রেটার আকৃতি 2 মিটার দৈর্ঘ্য, 1 মিটার 20 সেন্টিমিটার প্রস্থ এবং 0.2 মিটার গভীরতা বিশিষ্ট একটা লোহার ট্রে, এরকম একটা আকৃতির ট্রে যদি আমরা মনে করি, তাহলে এরকম আকৃতির ট্রের জন্য এই পলিথিন শীট বিছানোর পরে তাতে 10 কেজি মাটি দিয়ে ভরাট করে তার সাথে 200 গ্রাম টিএসপি এবং 2 গ্রাম সোডিয়াম মলিবডেট মিশাতে হয়। তো এক্ষেত্রে যদি মাটি অম্লীয় প্রকৃতির হয় তাহলে প্রয়োজন অনুযায়ী চুন মিশিয়ে এটাকে নিরপেক্ষ করে নিতে হয়। স্থানীয় আবহাওয়া এবং বাষ্পীভবনের উপর ভিত্তি করে 5 থেকে 15 সেন্টিমিটার পানি দিয়ে গভীর করতে হয়। পোকামাকড়ের আক্রমণ থেকে রক্ষার জন্য কার্বোফুরান ও বিএসি প্রয়োগ করতে হয়। সঠিকভাবে যখন এই ট্রেটা প্রস্তুত করা হয়ে যায় তখন ট্রের উপর নির্বাচিত শৈবালের প্রজাতি ছিটিয়ে দিতে হয়। খোলামেলা ও আলো বাতাসপূর্ণ জায়গায় ট্রেটিকে স্থাপন করলে এবং বাষ্পীভবনের হার বিবেচনা করে মাঝে মাঝে এটাতে পানি যোগ করতে হয়। এতে করে দেখা যাবে কি যে সাধারণত 7 দিনের মধ্যে শ্যাওলার একটা পুরো স্তর সৃষ্টি হয়ে ট্রেটা ভরে যায়। তখন এই ট্রেটাকে শুকাতে হয়। যখন শুকিয়ে যায় তখন এই শুকনো শ্যাওলা মাটির উপরিভাগ থেকে সংগ্রহ করে শুকিয়ে পলিথিন প্যাকেটে ভরে রাখতে হয়। তাহলে নীলাভ সবুজ শৈবাল থেকে জীবাণু সার উৎপাদনের ট্রে পদ্ধতিটা আমরা জানলাম। এবারে আমরা একটু জানবো যে মাঠ পদ্ধতিতে কিভাবে জীবাণু সার তৈরি করা হয়। মাঠ পদ্ধতিতে ব্যাপক হারে প্রচুর পরিমাণে কিন্তু নীলাভ সবুজ শৈবাল সার প্রস্তুত করা হয়। তো এক্ষেত্রে একটা খোলা জায়গায় একটা স্থান নির্বাচন করার পর সেই জায়গাটা চাষ করে এটাকে কাদা করে নিতে হয়। 40 বর্গমিটার আয়তন বিশিষ্ট জমির চারিদিকে বাঁধ দিয়ে 3 সেন্টিমিটার গভীরতায় পানি পূর্ণ করতে হয়। প্রয়োজনে বারবার সেচ দিয়ে পানির পরিমাণ স্থির রাখতে হয়। মাটি যদি অম্ল প্রকৃতির হয় সেক্ষেত্রে 4 কেজি চুন প্রয়োগ করতে হয়। এছাড়াও 0.75 কেজি টিএসপি এবং 250 গ্রাম ফুরাডান প্রয়োগ করতে হয়। পানির উপরিভাগে 4 থেকে 5 কেজি শুকনো নীলাভ সবুজ শৈবাল ছিটিয়ে দিতে হয়। কাদামাটিতে 2 সপ্তাহ এবং বেলে মাটিতে 3 থেকে 4 সপ্তাহের মধ্যেই এই নীলাভ সবুজ বর্ণের শৈবালের স্তর সৃষ্টি হয়। তারপর পানির উপরিভাগ থেকে এই শৈবাল সংগ্রহ করে সূর্যতাপে শুকিয়ে নিতে হয়। তো শৈবাল গুলো পরে প্যাকেটে ভরে গুদামজাত করে রাখা হয় এবং ধানের জমিতে কিন্তু সময় মতো এগুলো ব্যবহার করা যায়। তাহলে শিক্ষার্থীরা, নীলাভ সবুজ শৈবাল থেকে জীবাণু সার 2 পদ্ধতিতে উৎপন্ন করা যায়, একটা হচ্ছে ট্রে পদ্ধতি এবং একটা হচ্ছে মাঠ পদ্ধতি। আমরা দুটো পদ্ধতি কিন্তু জানলাম। আচ্ছা, এখানে পরবর্তী স্লাইডে যাই। এখানে নীলাভ সবুজ শৈবালের কিছু প্রজাতি আমরা ছবি দেখতে পাচ্ছি। এই স্লাইডে আমরা ছবিগুলো একটু দেখি। এই স্লাইডেও আমরা কিছু ছবি দেখতে পাচ্ছি। আচ্ছা, এইবার আমরা যেটা জানবো সেটা হচ্ছে ব্যাকটেরিয়া থেকে বায়ো ফার্টিলাইজার উৎপাদন পদ্ধতি। এবার আমরা এটা একটু জানবো যে ব্যাকটেরিয়া থেকে বায়ো ফার্টিলাইজার কিভাবে উৎপাদন করা হয়ে থাকে। তো বায়ো ফার্টিলাইজার উৎপাদনে ব্যাকটেরিয়া কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। বিশ্বের কতগুলো দেশ ব্যাকটেরিয়া থেকে বায়ো ফার্টিলাইজার উৎপাদনে কিন্তু সক্ষম হয়েছে। তো এই যে রাইজোবিয়ামের এই জাতগুলো বিশেষ একটা শ্রেণীর ব্যাকটেরিয়া, এক্ষেত্রে বিভিন্ন জাতের রাইজোবিয়াম ইনোকুলাম পৃথক পৃথক ভাবে প্রস্তুত করে বৃহৎ পরিসরে কিন্তু ইস্ট এক্সট্রাক্ট ম্যানিটল ব্রথে জন্মানো হয়। তো এই যে ব্যাকটেরিয়া থেকে বায়ো ফার্টিলাইজার উৎপাদন পদ্ধতি, এটা আমরা একটু জানবো। জীবাণু সারের মধ্যে এই যে রাইজোবিয়ামের ব্যবহারটাই কিন্তু সবচেয়ে বেশি এবং ব্যাপকভাবে হয়ে থাকে। তো এটা কয়েকটা ধাপের মাধ্যমে উৎপাদন করা হয়ে থাকে। ধাপগুলো কি আমরা একটু জেনে নিই। যে রাইজোবিয়ামের স্ট্রেন নির্বাচন, ব্রথ প্রস্তুতকরণ, বাহক প্রস্তুতকরণ এবং প্যাকেট তৈরি। তাহলে প্রথম যে ধাপটা রাইজোবিয়ামের স্ট্রেন নির্বাচন, এক্ষেত্রে কি করা হয়, এক্ষেত্রে গবেষণাগারে বা সরাসরি নডিউল থেকে এই রাইজোবিয়ামের স্ট্রেন সংগ্রহ করা হয়। ব্রথ প্রস্তুতকরণ দ্বিতীয় ধাপ। এটা কিরকম, এই যে নির্বাচিত স্ট্রেন, এটা জন্মানোর জন্য টেস্ট টিউবের ভেতরে ইস্ট এক্সট্রাক্ট ম্যানিটল মিডিয়াম হিসেবে নেওয়া হয়। তো বড় ফ্লাস্কে তরল মিডিয়ামে স্থানান্তর করে 4 থেকে 9 দিনের জন্য এটাকে জন্মানো হয়। এ সময় প্রতি মিলিলিটারে ব্যাকটেরিয়ার সংখ্যা 10 থেকে 10⁻10 হওয়া উত্তম। ব্রথের পরিমাণ বৃদ্ধির জন্য তারপর এটাকে ফার্মেন্টারে স্থানান্তর করা হয়। ফার্মেন্টারে জীবাণুমুক্তকরণ ফিল্টার সহ বায়ু প্রবেশ এবং বায়ু বের হওয়ার ব্যবস্থা কিন্তু থাকে।
তৃতীয় যে স্টেপটা সেটা হচ্ছে বাহক প্রস্তুতকরণ। তো রাইজোবিয়ামের বাহক হিসেবে পিট মাটি ব্যবহার করা হয়। এই পিট গুঁড়া করে চালনা দিয়ে চেলে নিতে হয়। শতকরা 2 থেকে 3 ভাগ ক্যালসিয়াম কার্বনেট মেশাতে হয়। পিটের আর্দ্রতা 20 থেকে 30 ভাগের মধ্যে রাখতে হয়। অটোক্লেভের মাধ্যমে পিটকে জীবাণুমুক্ত করার পর এই জীবাণুমুক্ত পিট পলিথিনের প্যাকেটে ভর্তি করে মুখ বন্ধ করে দিতে হয়। এবার হচ্ছে প্যাকেট তৈরি। 100 গ্রাম পিট বিশিষ্ট পলিথিনের প্যাকেটে 40 মিলিলিটার ব্রথ প্রবেশ করিয়ে এর ছিদ্রটা বন্ধ করে দিতে হয়। 15 দিন যদি ইনকিউবেশনে রাখা যায় তাহলে সার ব্যবহার উপযোগী হয়ে যায়। প্যাকেটে পিটের প্রতি গ্রামে 10⁶ এর অধিক ব্যাকটেরিয়া যদি থাকে তাহলে সেটা উত্তম সার হিসেবে নির্বাচিত হয়ে থাকে। তাহলে শিক্ষার্থীরা, যে ব্যাকটেরিয়া থেকে বায়োফার্টিলাইজার উৎপাদন পদ্ধতি আমরা জানলাম। এক্ষেত্রে আমরা দেখলাম যে রাইজোবিয়াম থেকে বায়োফার্টিলাইজারের যে উৎপাদন পদ্ধতি সেটা আমরা জানলাম। এটা 4টা ধাপের মাধ্যমে হয়ে থাকে। রাইজোবিয়ামের স্ট্রেন নির্বাচন, ব্রথ প্রস্তুতকরণ, বাহক প্রস্তুতকরণ এবং প্যাকেট তৈরি। প্রথম যে ধাপটা রাইজোবিয়ামের স্ট্রেন নির্বাচন, এটা কিরকম, যে গবেষণাগারে অথবা সরাসরি নডিউল থেকে রাইজোবিয়াম স্ট্রেন সংগ্রহ করা হয়। দ্বিতীয় যে ধাপটা ব্রথ প্রস্তুতকরণ, এখানে এই যে নির্বাচিত স্ট্রেন জন্মানোর জন্য টেস্ট টিউবের ভেতরে ইস্ট এক্সট্রাক্ট ম্যানিটল মিডিয়াম হিসেবে নেওয়া হয় এবং এই বড় ফ্লাস্কে তরল মিডিয়াম স্থানান্তর করে 4 থেকে 9 দিনের জন্য জন্মানো হয়। এ সময় প্রতি মিলিলিটারে ব্যাকটেরিয়ার সংখ্যা 10 থেকে 10⁻10 হওয়া উত্তম। ব্রথের পরিমাণ বৃদ্ধির জন্য এরপর এটাকে ফার্মেন্টারে স্থানান্তর করা হয়। ফার্মেন্টারে জীবাণুমুক্তকরণ ফিল্টার সহ বায়ু প্রবেশের এবং বায়ু বের হওয়ার ব্যবস্থা থাকে। তৃতীয় যে ধাপটা বাহক প্রস্তুতকরণ, যে রাইজোবিয়ামের বাহক হিসেবে পিট মাটি ব্যবহৃত হয়ে থাকে। পিট গুঁড়া করে চালনা দিয়ে চেলে নিতে হয়। শতকরা 2 থেকে 3 ভাগ ক্যালসিয়াম কার্বনেট মিশাতে হয়। পিটের আর্দ্রতা 20 থেকে 30 ভাগ এর মধ্যে রাখতে হবে। এরপরে অটোক্লেভের মাধ্যমে পিটকে জীবাণুমুক্ত করার পর জীবাণুমুক্ত পিট পলিথিনের প্যাকেটে ভর্তি করে মুখ বন্ধ করে দিতে হয়। চতুর্থ এবং সর্বশেষ যে ধাপটা প্যাকেট তৈরি, এক্ষেত্রে 100 গ্রাম পিট বিশিষ্ট পলিথিনের প্যাকেটে 40 মিলিলিটার ব্রথ প্রবেশ করিয়ে ছিদ্র বন্ধ করে দিতে হয়। 15 দিন ইনকিউবেশনে রাখলে এই সার ব্যবহার উপযোগী হবে। প্যাকেটে পিটের প্রতি গ্রামে 10⁶ এর অধিক ব্যাকটেরিয়া যদি থাকে তাহলে এটা উত্তম সার হিসেবে নির্বাচিত হয়। তাহলে শিক্ষার্থীরা, আমরা ব্যাকটেরিয়া থেকে বায়োফার্টিলাইজার উৎপাদনের যে পদ্ধতি সে পদ্ধতিটা জানলাম। এবারে আমরা একটু দেখি যে এখানে কিছু চিত্র আমরা দেখছি, যে এখানে যে নডিউল, যে প্রথম ধাপে যেটা বলা হলো যে গবেষণাগারে অথবা সরাসরি থেকে রাইজোবিয়ামের স্ট্রেনগুলো সরাসরি নডিউল থেকে রাইজোবিয়ামের স্ট্রেনগুলো সংগ্রহ করা হয়। আচ্ছা শিক্ষার্থীরা, এখানে আমরা একটা চিত্র দেখছি। এটা হচ্ছে ব্যাকটেরিয়া থেকে বায়োফার্টিলাইজার উৎপাদনের পদ্ধতি। এই যে এখানে মিডিয়াম নেওয়া হয়েছে টেস্ট টিউবে। মিডিয়াম নিয়ে এই যে এটাকে পরবর্তীতে যখন বড় ফ্লাস্কে মিডিয়াম নেওয়া হয়েছে এবং এখানে বড় ফ্লাস্কে স্থানান্তর করা হয়েছে ধীরে ধীরে, সেখান থেকে যখন ফার্মেন্টারে নেওয়া হয়েছে তখন কিন্তু এটার সংখ্যা বৃদ্ধি হয়েছে। তারপরে এই যে বাহক হিসেবে পিট ব্যবহার করা হয়েছে, এটাকে এই যে পলিথিন প্যাকেটে রাখা হয়েছে এবং এটাকে টেম্পারেচার মেনটেন করে পরে এটাকে কৃষকের কাছে সরবরাহ করা হয়েছে। তাহলে শিক্ষার্থীরা, ব্যাকটেরিয়া থেকে জীবাণু সার কিভাবে উৎপাদন করা হয় সেই পদ্ধতিটা আমরা জানলাম। চলে যাই আমরা এর পরবর্তীতে যে বিষয়টা জানবো সেটা হচ্ছে অ্যাজোলা থেকে বায়োফার্টিলাইজার উৎপাদন পদ্ধতি। অ্যাজোলা থেকে বায়োফার্টিলাইজার উৎপাদন করা হয়ে থাকে। এটা প্রধানত 3 পদ্ধতিতে হয়ে থাকে। একটা হচ্ছে সবুজ সার করে দোফসলি চাষ পদ্ধতি এবং সার তৈরি করে। 3 পদ্ধতিতে অ্যাজোলা থেকে বায়োফার্টিলাইজার উৎপাদন করা হয়ে থাকে। তো অ্যাজোলা কিন্তু এক ধরনের ফার্ন জাতীয় উদ্ভিদ। এটা পুকুর, ডোবা, বিল প্রভৃতি স্থানে জলজ আগাছা হিসেবে এরা বাংলাদেশে প্রায় সর্বত্রই কিন্তু অ্যাজোলাকে জন্মাতে দেখা যায়। অ্যাজোলার সঙ্গে এই যে নীলাভ সবুজ শৈবাল অ্যানাবিনা, এটা কিন্তু মিথজীবী হিসেবে বাস করে এবং বায়বীয় যে নাইট্রোজেন সেই নাইট্রোজেনকে বন্ধন করে। তো ধান খেতে অ্যাজোলা একটা উত্তম জীবাণু সার। ধানের জমিতে সবুজ সার হিসেবে অ্যাজোলার চাষটা অত্যন্ত লাভজনক। তো অ্যাজোলা থেকে বায়োফার্টিলাইজার উৎপাদন এটা 3টা পদ্ধতিতে করা হয়ে থাকে। একটা হচ্ছে সবুজ সার করে দোফসলি চাষ পদ্ধতি আর সার তৈরি করে। তো এক্ষেত্রে সবুজ সার করে এটা কিভাবে করা হয়, যে জমিতে যখন পানি থাকে সেই পানি থাকা অবস্থায় প্রতি বর্গমিটার জমিতে 20 থেকে 25 গ্রাম অর্থাৎ হেক্টর প্রতি
200 থেকে 500 কেজি সতেজ অ্যাজোলা জমিতে ছড়িয়ে দেওয়া হয়। দেখা যায় অনুকূল অবস্থায় 25 দিন পর সমস্ত জমি অ্যাজোলায় ভরে যায়। জমির পানি নিষ্কাশন করে জমিতে চাষ দিয়ে এই অ্যাজোলাগুলোকে মাটির সাথে ভালোভাবে মিশিয়ে দিতে হয়। এরকম যদি করা যায় তাহলে হেক্টরে কিন্তু 30 থেকে 40 কেজি নাইট্রোজেন যুক্ত হয়। আমি আরেকবার একটু বলি, সবুজ সার করে যেটা, যে জমিতে যখন পানি থাকবে সেই পানি থাকা অবস্থায় প্রতি বর্গমিটার জমিতে 20 থেকে 25 গ্রাম অর্থাৎ হেক্টর প্রতি 200 থেকে 500 কেজি সতেজ অ্যাজোলা জমিতে ছড়িয়ে দিতে হয়। অনুকূল আবহাওয়ায় 25 দিন পরে সমস্ত জমি অ্যাজোলায় ভরে যায়। তখন এই জমির পানি নিষ্কাশন করে জমিতে চাষ দিয়ে অ্যাজোলাগুলোকে মাটির সাথে ভালোভাবে মিশিয়ে দিতে হয়। এরকম করলে হেক্টর প্রতি 30 থেকে 40 কেজি নাইট্রোজেন যুক্ত হয়। এরপরে যে পদ্ধতিটা ছিল যে দো ফসলি চাষ পদ্ধতি, এটা কিরকম আমরা একটু দেখি। যে ধানের বীজতলা যখন তৈরি করা হয় তখন অ্যাজোলার বীজতলাও তৈরি করতে হয়। ধানের বীজতলার অর্ধেক পরিমাণ জায়গায় অ্যাজোলার বীজতলা তৈরি করাটা বাঞ্ছনীয়। তো অ্যাজোলার বীজতলায় অন্যান্য আগাছা থাকলে সেগুলো দূর করতে হয় এবং জমিতে 3 থেকে 4 ইঞ্চি পানি জমিয়ে রাখতে হয়। ধানের বীজতলায় বীজ বপনের সময় প্রতি বর্গমিটার জমিতে 40 থেকে 80 গ্রাম হিসেবে সতেজ অ্যাজোলা ছিটিয়ে দিতে হয়। 7 দিন পর পর প্রতি বর্গমিটার জমিতে 2.5 গ্রাম সিঙ্গেল সুপার ফসফেট যোগ করলে 25 দিন পরে অ্যাজোলার পরিমাণ প্রায় 60 গুণ বেড়ে যায়। এখন এই যে 25 দিনের মধ্যে ধানের চারা লাগানোর উপযোগী হয়ে যায়, এই রোপণের পর ধান জমিতে পানি যখন থাকে, পানি থাকাকালীন অবস্থায় হেক্টর প্রতি 200 থেকে 500 কেজি অ্যাজোলা প্রয়োগ করতে হয়। হেক্টর প্রতি সপ্তাহে 25 থেকে 50 কেজি সিঙ্গেল সুপার ফসফেট 3 সপ্তাহের মধ্যে প্রয়োগ করা হয় এবং জমিতে 8 থেকে 10 সেন্টিমিটার পানি দিয়ে ভরে রাখতে হয়। তো 25 দিন পর সারা জমি অ্যাজোলায় ঢেকে যায়। মধ্যবর্তী পরিচর্যার সময় জমির পানি বের করে দিয়ে অ্যাজোলাগুলোকে মাটির সাথে মিশিয়ে দিতে হয়। এই পদ্ধতি যদি অনুসরণ করা হয় তাহলে হেক্টর প্রতি 30 থেকে 40 কেজি নাইট্রোজেন বেড়ে যায়। শিক্ষার্থীরা, দোফসলি চাষ পদ্ধতি তোমরা বুঝতে পেরেছো নিশ্চয়। আমি আরেকবার একটু বলি যে দোফসলি চাষ পদ্ধতিটা কিরকম। যে ধানের বীজতলা যখন তৈরি করা হয় তখন অ্যাজোলার বীজতলাও তৈরি করতে হয়। ধানের বীজতলার অর্ধেক পরিমাণ জায়গায় অ্যাজোলার বীজতলা তৈরি করা উচিত। তো অ্যাজোলার বীজতলায় অন্যান্য কোনো আগাছা থাকলে প্রথমে সেই আগাছাগুলো দূর করতে হয় এবং জমিতে 3 থেকে 4 ইঞ্চি পানি জমিয়ে রাখতে হয়। ধানের বীজতলায় বীজ বপনের সময় প্রতি বর্গমিটার জমিতে 40 থেকে 80 গ্রাম হিসেবে সতেজ অ্যাজোলা ছিটিয়ে দিতে হয়। 7 দিন পর পর প্রতি বর্গমিটার জমিতে 2.5 গ্রাম সিঙ্গেল সুপার ফসফেট যোগ করলে 25 দিন পর অ্যাজোলার পরিমাণ 60 গুণ বেড়ে যায়। এখন 25 দিন পর যখন অ্যাজোলার পরিমাণটা বেড়ে যায়, এই 25 দিনের মধ্যে কিন্তু ধানের চারা রোপণের উপযোগী হয়ে যায়। রোপণের পর ধান জমিতে পানি থাকাকালীন হেক্টর প্রতি 200 থেকে 500 কেজি অ্যাজোলা প্রয়োগ করতে হয়। হেক্টর প্রতি সপ্তাহে 25 থেকে 50 কেজি সিঙ্গেল সুপার ফসফেট 3 সপ্তাহের মধ্যে প্রয়োগ করা হয় এবং জমিতে 8 থেকে 10 সেন্টিমিটার পানি ভরে রাখতে হয়। 25 দিন পর সারা জমি অ্যাজোলায় ঢেকে যায়। তখন এই মধ্যবর্তী পরিচর্যার সময় জমির পানি বের করে দিয়ে অ্যাজোলাগুলোকে মাটিতে মিশিয়ে দিতে হয়। এই পদ্ধতি অনুসরণ করলে জমিতে হেক্টর প্রতি 30 থেকে 40 কেজি নাইট্রোজেন কিন্তু বেড়ে যায়। এরপরে যে পদ্ধতিটা আমরা জানবো সেটা হচ্ছে সার তৈরি করে। সার তৈরি করে কিভাবে, যে স্থায়ী অ্যাজোলা বীজতলায় অ্যাজোলা চাষ করা হয়। প্রতি সপ্তাহে অ্যাজোলা সংগ্রহ করে বীজতলার পাশে গাদা করে রেখে দিতে হয়। সাধারণত 10 দিনের মধ্যে অ্যাজোলা পচে যায় এবং যে কোনো ফসলে এই সারটা প্রয়োগ করা যায়। স্থায়ী অ্যাজোলা বীজতলায় অ্যাজোলা চাষ করা হয়। প্রতি সপ্তাহে অ্যাজোলা সংগ্রহ করে বীজতলার পাশে গাদা করে রাখা হয়। 10 দিনের মধ্যে অ্যাজোলা পচে যায় এবং যে কোনো ফসলে তা প্রয়োগ করা যায়। এখন আমরা যেটা জানবো যে অ্যাজোলা এই যে ব্যবহার করবো আমরা জীবাণু সার হিসেবে, এর সুবিধাগুলো কি কি। অ্যাজোলায় প্রচুর পরিমাণে খাদ্য উপাদান হিসেবে বিশেষ করে নাইট্রোজেন উপস্থিত থাকে। তো এই নাইট্রোজেন সারের বিকল্প হিসেবে অ্যাজোলা প্রয়োগ করা যেতে পারে। অ্যাজোলা থেকে ধীরে ধীরে উদ্ভিদ খাদ্য মুক্ত হয়, ফলে গাছ বিভিন্ন সময়ে পরিমাণ মতো খাদ্য পেয়ে থাকে। অ্যাজোলায় প্রচুর পরিমাণে প্রোটিন থাকে, তাই এর থেকে নাইট্রোজেনের মুক্তি সহজেই ঘটে থাকে। অ্যাজোলা মাটিতে জৈব পদার্থের পরিমাণ বৃদ্ধি করে এবং এতে মাটির বুনট ও গঠন উন্নত হয় এবং এতে মাটির পানি ধারণ ক্ষমতা কিন্তু বৃদ্ধি পায়। জমিতে অ্যাজোলা চাষ করলে আগাছা তেমন একটা হয় না।
অ্যাজোলা চাষে খরচ কম এবং বিনা খরচেই এর চাষ করা যায়। জমিতে অ্যাজোলা চাষ করলে ধানের ফলন শতকরা 15 থেকে 100 ভাগ বেড়ে যায়। তাহলে অ্যাজোলা থেকে বায়ো ফার্টিলাইজারের উৎপাদন পদ্ধতি আমরা দেখলাম এবং এর সুবিধাগুলো দেখলাম। শিক্ষার্থীরা এখানে আমরা অ্যাজোলার একটা চিত্র কিন্তু দেখতে পাচ্ছি। পরবর্তী স্লাইডে এই যে অ্যাজোলার চিত্র আমরা দেখতে পাচ্ছি। এরপরে আমরা যেটা জানবো সেটা হচ্ছে ছত্রাক জীবাণু সার। ছত্রাক জীবাণু হিসেবে মাইকোরাইজাকে ব্যবহার করা হয়ে থাকে। প্রায় সমস্ত সুস্থ উদ্ভিদের মূলেই মাইকোরাইজীয় ছত্রাকের কিন্তু সহবাস পরিলক্ষিত হয়। তো মাইকোরাইজা 3 ধরনের হয়ে থাকে। একটাকে বলা হচ্ছে একটোমাইকোরাইজা। এরা কি করে, এরা মূলের বাইরে একটা ম্যান্টল সৃষ্টি করে এবং হাইফা দ্বারা একটা অন্তঃকোষ জালিকা সৃষ্টি করে। এদের মধ্যে কিছু রয়েছে ব্যাসিডিওমাইসিটিস, কিছু রয়েছে অ্যাস্কোমাইসিটিস এবং অল্প কিছু রয়েছে জাইগোমাইসিটিস শ্রেণীর ছত্রাক। এদের প্রায় 2100 প্রজাতি উদ্ভিদ প্রজাতি সমূহের সাথে সহযোগী হিসেবে দেখা যায়। এরপরে আরেকটা যে ধরন রয়েছে সেটা হচ্ছে এদেরকে বলা হচ্ছে এন্ডোমাইকোরাইজি। তো এদের উদ্ভিদের মূল কোষের মধ্যে দেখা যায় এরা কোনো ম্যান্টল তৈরি করে না। এদের মধ্যে সর্বাপেক্ষা পরিচিত হচ্ছে VAM। আর আরেকটা যেটা আছে সেটাকে বলা হচ্ছে একটো এন্ডোমাইকোরাইজি। পাইনাস, পিসিয়া, ল্যারিক্স প্রভৃতিতে এক ধরনের মাইকোরাইজি দেখা যায় যারা পরিবর্তনে সক্ষম, অর্থাৎ একটো এবং এন্ডো উভয় ভাবেই প্রকাশে সক্ষম। এদেরকে বলা হচ্ছে একটো এন্ডোমাইকোরাইজি। এখানে ম্যান্টলটা স্বল্প বিস্তৃত থাকে এবং অন্তঃকোষ জালিকায় হাইফাগুলো কন্দযুক্ত হয়ে থাকে। তো এই যে জীবাণু সার হিসেবে মাইকোরাইজা যে সার, জীবাণু সার মাইকোরাইজার যে ব্যবহার করা হচ্ছে তার উপকারিতাগুলো কি কি আমরা এবার একটু দেখে নিই। যে মাইকোরাইজা উদ্ভিদের মূলের সাথে একটা ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করে এবং পাশে যে মৃত্তিকা থাকে সেই মৃত্তিকার মধ্যে অণুসূত্র বিস্তার করে। উদ্ভিদের স্থানান্তরজনিত চাপও মাইকোরাইজা কিছু পরিমাণে লাঘব করে, কারণ কিছু মাটি এবং পানি মাইকোরাইজার মাধ্যমে মূলের সাথে লেগে থাকে। মাইকোরাইজা অ্যান্টিবায়োটিক উৎপাদনের দ্বারা উদ্ভিদের মূলকে ক্ষতিকর জীবাণু থেকে রক্ষা করে। মাইকোরাইজা অণুসূত্র মাটি থেকে ক্ষতিকারক খনিজ পদার্থ শোষণ করে নিজেদের মধ্যেই সীমিত রাখে। ফলে এসব অপকারী খনিজ দ্রব্যের অধিক মাত্রাজনিত দূষণ থেকে উদ্ভিদ রক্ষা পায়। উদ্ভিদের স্ট্রেস জনিত বিভিন্ন সমস্যা যেমন লবণ চাপ প্রভৃতি রোধেও মাইকোরাইজা বিশেষ ভূমিকা পালন করে থাকে। কিছু কিছু মাইকোরাইজা আছে যারা উদ্ভিদের জল শোষণ ক্ষমতা বাড়িয়ে দেয়। তাহলে শিক্ষার্থীরা ছত্রাক জীবাণু সার সম্বন্ধে আমরা জানলাম। এবার আমরা যেটা জানবো যে বায়ো ফার্টিলাইজারের ব্যবহার। বায়ো ফার্টিলাইজার কাকে বলে এটা জানলাম, গুরুত্ব জেনেছি, সুবিধা অসুবিধা জেনেছি। ব্যবহারটা একটু আমরা জেনে নিই। যে পরিবেশের ক্ষতি না করে জমির উর্বরতা বৃদ্ধি করা যায়। জীবাণু সার প্রয়োগ করলে জমিতে জৈব সারের পরিমাণ বৃদ্ধি পায় এবং মাটির পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়। অনেক জীবাণু সার কৃষক নিজেরাই উৎপাদন করতে পারে এবং জমিতে প্রয়োগ করাও সহজ। রাসায়নিক সারের তুলনায় জীবাণু সারের উৎপাদন খরচ কম বলে কৃষকেরা এদিকে ঝুঁকছে। জমির অম্লীয় মাটিকে 6.5 থেকে 8.5 মাত্রার পিএইচ এ পরিণত করতে সায়ানোব্যাকটেরিয়া ব্যবহার করা হয়। রাইজোবিয়াম প্রয়োগে জমিতে নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি পায়। অনেক জীবাণু প্রয়োগে উদ্ভিদে পানি পরিশোষণ ত্বরান্বিত হয়। অ্যাজোস্পিরিলাম, অ্যাজোটোব্যাক্টর মাটিতে নাইট্রোজেন সরবরাহ করে, অন্যদিকে মাটিতে অ্যান্টিবায়োটিক নিঃসৃত করে যা কীটনাশক হিসেবে কাজ করে। অ্যাজোলা প্রয়োগে মাটিতে জৈব পদার্থের যোগানের মাধ্যমে মাটির উর্বরতা ক্ষমতা বৃদ্ধি করে, এতে পরিবেশ দূষণ মুক্ত হয়। মাইকোরাইজা প্রয়োগে উদ্ভিদে বিভিন্ন অচল মৌল যেমন ফসফরাস, জিঙ্ক, কপার এবং চলমৌল যেমন সালফার, ক্যালসিয়াম, পটাশিয়াম, আয়রন, ক্লোরিন, নাইট্রোজেন, ম্যাঙ্গানিজ, বোরন এগুলোর পরিশোষণ বৃদ্ধি পায়। তাহলে শিক্ষার্থীরা আমরা বায়ো ফার্টিলাইজারের ব্যবহার জানলাম। আমরা আরেকবার একটু দেখে নিই যে এরা পরিবেশের ক্ষতি না করে জমির উর্বরতা বৃদ্ধি করে। জীবাণু সার প্রয়োগ করলে জৈব সারের পরিমাণটা বৃদ্ধি পায়, যার কারণে মাটির পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়। অনেক জীবাণু সার কৃষক নিজেই উৎপাদন করতে পারেন এবং জমিতে প্রয়োগ করাও খুবই সহজ। রাসায়নিক সারের তুলনায় জীবাণু সারের উৎপাদন খরচ কম বলে কৃষকেরা দিন দিন কিন্তু এদিকে আগ্রহী হয়ে যাচ্ছে। জমির অম্লীয় মাটিকে 6.5 থেকে 8.5 মাত্রা পিএইচ এ পরিণত করতে সায়ানোব্যাকটেরিয়া ব্যবহার করা হয়। রাইজোবিয়াম প্রয়োগে জমিতে নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি পায়। অনেক জীবাণু প্রয়োগে উদ্ভিদে পানি পরিশোষণ ত্বরান্বিত হয়। অ্যাজোস্পিরিলাম, অ্যাজোটোব্যাক্টর মাটিতে নাইট্রোজেন সরবরাহ করে, অন্যদিকে এরা মাটিতে অ্যান্টিবায়োটিক নিঃসৃত করে যা কীটনাশক হিসেবে কাজ করে।
অ্যাজোলা প্রয়োগে মাটিতে জৈব পদার্থের যোগানের মাধ্যমে মাটির উর্বরতা ক্ষমতা বৃদ্ধি করে, এতে পরিবেশ দূষণমুক্ত হয়। মাইক্রোরাইজা প্রয়োগে উদ্ভিদের বিভিন্ন অচল মৌল এবং চল মৌলগুলোর পরিশোষণ বৃদ্ধি পায়। তাহলে শিক্ষার্থীরা এই ছিল আমাদের আজকের ক্লাস। আমরা আজকের ক্লাসে কি কি শিখলাম? আমরা আজকের ক্লাসে বায়ো ফার্টিলাইজার কাকে বলে জানলাম, বায়ো ফার্টিলাইজারের শ্রেণী বিভাগটা জানলাম, যে কিভাবে একে এর শ্রেণী বিভাগটা কিরকম সেটা জানলাম, বায়ো ফার্টিলাইজারের বৈশিষ্ট্য কিরকম সেটা জেনেছি, এর সুবিধাগুলো কি, অসুবিধাগুলো কি, বায়ো ফার্টিলাইজারের গুরুত্ব কি, এগুলো জানলাম। তারপরে জৈব সার ও জীবাণু সারের মধ্যে পার্থক্য, রাসায়নিক সার ও জীবাণু সারের মধ্যে পার্থক্য, এবং বায়ো ফার্টিলাইজারের উৎপাদন পদ্ধতি, এক্ষেত্রে শৈবাল থেকে উৎপাদন পদ্ধতি আমরা শিখলাম। তারপরে ব্যাকটেরিয়া থেকে বায়ো ফার্টিলাইজার উৎপাদন পদ্ধতি, এটাও জানলাম। এবং অ্যাজোলা থেকে বায়ো ফার্টিলাইজার উৎপাদন পদ্ধতি, ছত্রাক জীবাণু সার থেকে বায়ো ফার্টিলাইজার উৎপাদন পদ্ধতি, এগুলো জানলাম। এবং বায়ো ফার্টিলাইজারের ব্যবহার কিরকম সেটাও আমরা জানলাম। তাহলে শিক্ষার্থীরা এই ছিল আমাদের আজকের ক্লাস। আজকের ক্লাসে রেফারেন্স হিসেবে আমি যে বইগুলো উল্লেখ করতে চাই, উদ্ভিদ জৈব প্রযুক্তি ও জিন প্রকৌশল, জীবন কৃষ্ণ সাহা, উদ্ভিদ জৈব প্রযুক্তি ও জিন প্রকৌশল, মোহাম্মদ আজিজুল বারী, ABM ওয়াহিদুল ইসলাম, মোহাম্মদ আশরাফুল আলম, সুব্রত কুমার দাস। তাহলে শিক্ষার্থীরা এই ছিল আমাদের আজকের ক্লাস। আশা করছি তোমরা আজকের ক্লাসটা বুঝতে পেরেছো। তোমাদের ইনশাল্লাহ আগামী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এবং অবশ্যই অবশ্যই স্বাস্থ্যবিধি